আসসালামু আলাইকুম। আজকে আমরা সার্টিফিকেট লেভেলের অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 2 এবং 3 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 2 ইজ অল অ্যাবাউট অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশনের প্রিন্সিপালকে যদি আমরা ডিসক্রাইব করতে যাই তাহলে আমরা খুব সহজভাবে দুইটা জিনিসকে পাবো। একটা হচ্ছে স্টাফ হোয়াট বিজনেস ওনস আর স্টাফস হোয়াট বিজনেস ওজ, অর্থাৎ বিজনেস যেটা ওন করে এবং বিজনেসের যেটা দায় আছে দ্যাটস অলওয়েজ বি ইকুয়াল, and the equalness is always, always, always and always. Now বিজনেস যেটা ওন করে সেটাকে আমরা সহজ ভাষায় অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে যেভাবে বুঝি সেটা হচ্ছে দিস ইজ আওয়ার অ্যাসেট, এবং বিজনেস যেটাকে ওস করে অর্থাৎ বিজনেসের যেটা দায় এটাকে আবার দুইটা আঙ্গিকে চিন্তা করতে হবে। একটা হচ্ছে থার্ড পার্টির কাছে দায়, যেটাকে আমরা লায়াবিলিটি বলি, আরেকটা হচ্ছে ইন্টারনাল পার্সনের কাছে দায়ী, অর্থাৎ এক্ষেত্রে আমরা শেয়ার হোল্ডারদেরকে বুঝছি, যাদেরকে আমরা সহজ ভাষায় ইকুইটি বলে ডাকি। এখন এই সিম্পল প্রিন্সিপালের উপর বেস করে কিন্তু অ্যাকাউন্টিং ইকুয়েশনটা তৈরি হয়েছে। অর্থাৎ আমরা যদি এখন অ্যাকাউন্টিং কে দেখতে চাই, অ্যাকাউন্টিং ইজ বেসিক্যালি লুকস লাইক দিস, অর্থাৎ অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ইকুইটি। আর হোয়াট ইজ অ্যাসেট? আমরা আগেই বলেছি, আগের স্লাইডেই দেখেছি, বিজনেস যেটা ওন করে সেটাকে আমরা অ্যাসেট বলছি। লাইবিলিটি কি? বিজনেসের অব্লিগেশন টু দ্য থার্ড পার্টি। ইকুইটি ইজ অলসো ফর্ম অফ লাইবিলিটি, বাট এটা ওনারদের ক্লেম, অর্থাৎ ইন্টারনাল লাইবিলিটি। সো যদি লাইবিলিটিকে আমরা আমরা যদি অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি বলতে চাই ইকুয়েশনকে, তাহলে কিন্তু সম্ভব। অর্থাৎ আমরা এখানে যেটাকে দেখছি যে এ ইজ ইকুয়াল টু এল প্লাস পি, আমি যদি শুধুমাত্র এটাকে এ ইজ ইকুয়াল টু এল বলি, দ্যাট অলসো পসিবল। সো লাইবিলিটিকে দুইটা ফর্মে আমরা যেটা আগের স্লাইডে দেখলাম দুইটা ফর্মে চিন্তা করতে পারি। একটা হচ্ছে থার্ড পার্টি লাইবিলিটি, একটা হচ্ছে ইন্টারনাল লাইবিলিটি। সো থার্ড পার্টি লাইবিলিটিকে আমরা লাইবিলিটি বলছি, আর ইন্টারনাল লাইবিলিটিকে আমরা স্টেক হোল্ডারের ইকুইটি বলছি। নাও আমরা একটু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে ভিজুয়ালাইজ করি। আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কে যদি ভিজুয়ালাইজ করি, প্রথমে যে স্টেটমেন্টটা আসে সেটা হচ্ছে ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। সেকেন্ড স্টেটমেন্টে আসে ইনকাম স্টেটমেন্ট, আর অ্যাকচুয়াল টার্মে যদি যেটাকে বলি স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। এখন আমরা ব্যালেন্স শিটকে ভিজুয়ালাইজ করার সময় একটু ভালো করে চিন্তা করে দেখুন ব্যালেন্স শিটের এলিমেন্টগুলো কিভাবে থাকে। প্রথমে অ্যাসেট থাকে, যেটাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করে রাখি, একটাকে নন কারেন্ট বলি, একটাকে কারেন্ট বলি। সেখানে কি কি আইটেম থাকে? সো ডেফিনেটলি ওখানে আইটেমগুলো থাকে হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট থাকে, আমরা তার নিচে ইনট্যাঞ্জিবলকে দেখি, ইনভেস্টমেন্টকে দেখি, এরপরে কারেন্টের ভিতরে আমরা রিসিভেবল দেখছি, দেন অ্যাডভান্স প্রিপেমেন্ট দেখছি, ক্যাশ ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখছি, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট দেখছি, ইনভেন্টরিজ দেখছি। এটা গেল টোটাল অ্যাসেটের। এখন আমরা টোটাল অ্যাসেট পেলাম কারেন্ট এবং নন কারেন্ট দিয়ে। সেকেন্ড পোর্শনে যেটা থাকে, প্রথমে থাকে হচ্ছে ইকুইটি। আমরা ইকুইটি নিয়ে একটু পরে কথা বলছি। তার নিচে থাকে লাইবিলিটি। লাইবিলিটিতে আমরা আবার দুই ভাগে ভাগ করে থাকি, নন কারেন্ট এবং কারেন্ট। নন কারেন্টে থাকে লং টার্ম যে লোন বা লাইবিলিটিগুলো থাকে সেগুলো, আর কারেন্টে থাকে হচ্ছে পেয়েবল, যে কোনো ধরনের অ্যাকাউন্টস পেয়েবল বা আদার পেয়েবলস। তারপরে ট্যাক্সের লাইবিলিটি থাকে, প্রভিশন যত কিছু থাকে ততগুলো এখানে থাকে, অন্য প্রকারের যত প্রকারের দায় দেনা আছে সেগুলো ওখানে লেখা হয়। এখন আমরা একটু আবার উপরে চলে যাই ইকুইটিতে। ইকুইটিকে যদি আমরা ভাঙতে যাই তাহলে ইকুইটির ওখানে আমরা এলিমেন্টগুলোকে পাই। আমরা যদি ইকুইটিটাকে একটু ভেঙে বুঝতে চাই তাহলে ইকুইটির ওখানে কি থাকে? প্রথমে থাকে শেয়ার ক্যাপিটাল, তার নিচে রিটেন আর্নিংস। এই দুটো হচ্ছে কমন। এছাড়াও এখানে সাধারণত অনেক রিজার্ভ থাকে, শেয়ার প্রিমিয়াম থাকলে সেটা থাকে, শেয়ার বা ডিপোজিট থাকলে সেটা থাকে। বাট
কমনলি এই দুটো জিনিস থাকে, অর্থাৎ শেয়ার ক্যাপিটাল এবং রিটেন আর্নিংস। এখন শেয়ার ক্যাপিটাল কিভাবে আসে? ডিরেক্ট ওনারের ক্যাপিটাল ইনজেকশনের মাধ্যমে। কিন্তু রিটেন আর্নিংসটা কিন্তু একটু অন্যভাবে আসে। কিভাবে আসে? আমরা যদি এটাকে আর একটু ভেঙে চিন্তা করতে চাই, যে রিটেন আর্নিংসটা আমার আসে ইনকাম এক্সপেন্ডিচারের টোটাল ইনকাম থেকে আমি এক্সপেন্ডিচারকে যদি মাইনাস করি, তাহলে আমার যে রিসিডুয়াল ভ্যালুটা থাকে সেটাই হচ্ছে আমার নেট প্রফিট, এবং সেটা কিন্তু রিটেন আর্নিংস হিসেবে অ্যাকুমুলেটেড হয়। কিন্তু এখানে আরেকটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে ওনারের কে আপনি ড্রয়িংস ফর্মে বা ডিভিডেন্ড ফর্মে, যখন ক্যাশ ডিভিডেন্ড ফর্মে কথা বলা হচ্ছে এখানে, ড্রয়িংস অথবা ক্যাশ ডিভিডেন্ড ফর্মে যখন পেমেন্ট হচ্ছে, তখন কিন্তু এই রিটেন আর্নিংস থেকে সেটা বাদ হয়ে যাচ্ছে। তার মানে কি, আমরা যদি রিটেন আর্নিংসকে এখানে একটু ভেঙে বোঝাতে চাই, তাহলে কি আমরা এটাকে এভাবে বলতে পারবো কিনা? রিটেন আর্নিংসকে যদি একটু ভাঙি, তাহলে ডেফিনেটলি এভাবে আসবে যে ইনকাম মাইনাস অল এক্সপেন্ডিচার মাইনাস drawings or dividend। এখন আমরা যে ইকুয়েশনটাকে শুধুমাত্র a is equal to l plus p ফর্মে বা ই ফর্মে দেখছিলাম, সেটাকে যদি একটু এক্সপেন্ডেড ফর্মে চিন্তা করি, দেখেন তো এই জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারেন কিনা। অর্থাৎ অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল প্লাস রেভিনিউ। আমরা রিটেন আর্নিংসটাকে ভেঙে নিয়ে আসলাম এখানে। এই রিটেন আর্নিংসটাকে পুরোপুরি ভাঙার পরে দেন এই সিনারিও আসলো, রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িংস, অর এখানে ডিভিডেন্ডও হতে পারে। বিষয়টা এখন একটু ক্লিয়ার হলো কিনা? আমরা এখন অঙ্ক করতে গেলে, অর্থাৎ ইকুয়েশনে যত প্রকার ম্যাথ আপনাদের বইয়ে আছে, সেটা যদি এখন সলভ করতে চান, দেখবেন জিনিসটা আরো ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং এগেইন আই এম গোয়িং টু ব্যাক, every time whatever happens, what transaction will happen, your equation will be equal. সো এ পাশে যদি একটা প্লাস হয়, ডেফিনেটলি এখানে একটা মাইনাস হবে, এখানে একটা প্লাস হলে এখানে অবশ্যই আইদার একটা মাইনাস হবে অর এখানে একটা প্লাস হবে। এখানে যদি একটা মাইনাস হয়, তাহলে এখানে একটা প্লাস হবে অর এখানে একটা মাইনাস হবে। অর্থাৎ এ পাশে যে ফিগারই হোক না কেন, সেটা ইকুয়ালি ওস এর পাশে চলে যাবে, অথবা ওনস এর পাশে ডাবল ইফেক্ট হবে। যেমন ওনস এর পাশে ডাবল ইফেক্ট কিভাবে হয়? আপনি যদি আপনার ক্যাশ থেকে ইনভেস্টমেন্ট করেন, তাহলে কি হচ্ছে? ক্যাশ আউট হচ্ছে। তো ক্যাশ আউট হলে আপনার কোন দিক থেকে কমছে? অ্যাসেট থেকে কমছে। সাথে সাথে একটা ইনভেস্টমেন্ট বাড়ছে, ইনভেস্টমেন্ট কিন্তু আবার আপনার এই অ্যাসেটই বাড়াচ্ছে। সো এখানে একটা অ্যাসেট বাড়ছে, ইনভেস্টমেন্ট, একটা অ্যাসেট বাড়ছে আবার একটা অ্যাসেট কমছে। সো সেই অনুযায়ী একই জায়গায় ডুয়েল ইফেক্ট হতে পারে, অর্থাৎ আলটিমেট ইফেক্ট হচ্ছে জিরো থাকবে, অর বোথ সাইড ইকুয়াল হবে। আমরা একটা বায়ার সেলারের ট্রানজেকশন রিলেশনশিপকে যদি একটু অ্যানালিসিস করতে যাই, তাহলে একটু চিন্তা করে দেখেন। আপনি চিন্তা করেন যে একটা মুদির দোকানে যখন কেউ অর্ডার নিতে আসে, সো একজন সেলসম্যান অর্ডার নিতে আসলো, তো উনি প্রথমে এসে কি করেন? তার প্রোডাক্টটা বিক্রি করার জন্য ওই দোকানদারকে অনেকভাবে বিভিন্ন প্রকারের ডিসকাউন্ট, অফার এন্ড আদার থিংস দিয়ে তিনি প্রলোভিত করার চেষ্টা করেন, অথবা তাকে কনভিন্স করার চেষ্টা করেন তাকে দিতে। সো উনি যখন কনভিন্স হন, তখন কিন্তু উনি ওনার কনসেন্টটা দেন যে হচ্ছে আমি এই প্রোডাক্টগুলো কিনবো। এবং এই প্রোডাক্টগুলো কেনার জন্য উনি যে জিনিসটা ইস্যু করেন, সেটাকে কিন্তু পারচেজ অর্ডার বলা হয়। অর্থাৎ বায়ার যিনি, উনি যদি অ্যাগ্রি না করেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার প্রোডাক্ট অর্ডার কমপ্লিট হচ্ছে না। সো দ্যাট ইজ দ্য পারচেজ অর্ডার। আপনি চিন্তা করে দেখেন, আপনি যখন অ্যাজ এ সেলার কোনো জায়গা থেকে যদি কোনো কিছু বিক্রি করতে চান, উনি যদি আপনাকে তার পারচেজ অর্ডারটা না দেয় যে এই জিনিসটা আমি কিনবো, তাহলে কিন্তু এটা আপনার জন্য ভ্যালিড অর্ডার হয় না। সো আপনি তারপরে অ্যাজ এ সেলার, আপনি আপনার নিজের জন্য কাস্টমারের ওই পারচেজ অর্ডারের ভিত্তি করে একটা সেলস অর্ডার প্রিপেয়ার করা হয়।
এটা সাধারণত সফিস্টিকেটেড সিস্টেমে থাকে, সবসময় সেলস অর্ডার প্রিপেয়ার হয় না, পারচেজ অর্ডারটাকেই সেলস অর্ডার হিসেবে চিন্তা করে নেওয়া হয়। আপনার সবকিছু ঠিক হওয়ার পরে সেলস অর্ডার পারচেজ, যেটার ভিত্তিতেই আপনি আপনার পণ্য যখন ডেলিভারি দিতে চান, তখন হুবহু ওই অর্ডারের উপর বেস করে যে জিনিসগুলো আপনি ডেলিভারি দিচ্ছেন সেটা নিয়ে একটা ডেলিভারি নোট তৈরি হয়। এখন হতে পারে আপনি পারচেজ অর্ডারে 100টা পণ্য ডেলিভারি দেওয়া হয়েছিল, কিন্তু আপনার যখন স্টক এসে দেখলেন 100টা পণ্য নাই, আপনি তো 70টা দিচ্ছেন, তাহলে ডেলিভারি নোটে কিন্তু আপনি 70টাই লিখবেন। অর্থাৎ আপনি যে প্রোডাক্টগুলো পাঠাচ্ছেন অ্যাকর্ডিং টু হিজ পারচেজ অর্ডার, সেই প্রোডাক্টগুলো ডেলিভারি নোটে থাকবে। ডেলিভারি নোটটা নিয়ে যখন পণ্যটা বায়ারের কাছে পৌঁছাবে, উনি ওই ডেলিভারি নোটের উপর বেস করে একটা গুডস রিসিভ নোট জেনারেট করে দিবেন। অর্থাৎ অথবা উনি যদি ডেলিভারি নোটের ওখানেই সাইন করে দেন, তবে সেটাকেই গুডস রিসিভ নোট হিসেবে ধরে নেওয়া হবে। অর্থাৎ হুবহু একটা কপি যেটা ডেলিভারি নোটে দেয়া আছে, প্রোডাক্টের ডিসক্রিপশন আর আদার থিং, সেটার উপর বেস করে বায়ার একটা নোট জেনারেট করে দিবে, সেটাকেই বলা হচ্ছে গুডস রিসিভ নোট। এবং সেলার এখন ওই ডেলিভারি নোটের সাথেই সাধারণত সেলস ইনভয়েসটা পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ আপনি যে প্রোডাক্টগুলো পাঠালেন সেটার ডেসক্রিপশন, প্রাইস সবকিছু উল্লেখ করে একটা ইনভয়েস পাঠিয়ে দেওয়া হয়। সেই ইনভয়েসটাই চলে যায় বায়ারের কাছে। বায়ার ওই ইনভয়েস বেস করে তার একটা পারচেজ ইনভয়েস থাকতে পারে যদি তার সিস্টেমেটিক কোনো ইয়ে থাকে, অথবা সেলস ইনভয়েসটাকে তার ক্ষেত্রে পারচেজ ইনভয়েস হিসেবে রেপ্লিকেট হয়ে যায়। তো সেলস ইনভয়েস যে কপিটা তার কাছে থাকে সেটাকেই পারচেজ ইনভয়েস হিসেবে ক্রিয়েট হয়। আমরা পুরো সিস্টেমটাকে আরেকবার একটু রিডু করি। অর্থাৎ একজন সেলার যখন তার পণ্য বায়ারের কাছে বিক্রি করবেন, বায়ার অবশ্যই হচ্ছে পারচেজ অর্ডার দিবেন। ওই পারচেজ অর্ডারের এগেনস্টেই আপনি প্রোডাক্টগুলোকে রেডি করে সেলস অর্ডার জেনারেট করতে পারেন অথবা নাও পারেন। আপনি যখন পণ্যগুলোকে বায়ারের কাছে পাঠাবেন পারচেজ অর্ডারের ভিত্তিতে, তখন আপনি সেলার একটা ডেলিভারি নোট তৈরি করবে যে কি কি প্রোডাক্ট উনি বায়ারের কাছে পাঠাচ্ছেন। বায়ার যখন প্রোডাক্টগুলো পাবে, তখন সেটার উপর বেস করে উনি একটা গুডস রিসিভ নোট জেনারেট করবেন। অর্থাৎ কি কি প্রোডাক্ট তিনি বুঝে পেলেন। ডেলিভারি নোটের সাথেই সাধারণত সেলার যখন প্রোডাক্ট পাঠায় তখন সেলস ইনভয়েসটা পাঠিয়ে দেয়, এবং ওই সেলস ইনভয়েসটাকে বায়ার তার পারচেজ ইনভয়েস ইউজ করতে পারে, অথবা তার সিস্টেমে রিজেনারেট হতে পারে একটা ইনভয়েস, সেটাকে পারচেজ ইনভয়েস বলে। এখন আমরা একটু চিন্তা করি যে একটা ইনভয়েসে কি কি ইনফরমেশন থাকতে হয়। আপনারা যদি ভ্যাটের আইন অনুযায়ী 6.3 যেটা বলা হয় সেটা অনুযায়ী যদি চিন্তা করেন, তাহলে একটু চিন্তা করে দিবেন একটা ইনভয়েসে কি কি ইনফরমেশন থাকে। ইনভয়েসের একটা নাম্বার থাকে, ইনভয়েসের একটা ডেট থাকে, যে ডেটে আপনি ইনভয়েসটা জেনারেট করছেন সেটাকে সেলারের জন্য, সেলারই যেহেতু ইনভয়েসটা ক্রিয়েট করে সেখানে সেলস ডেটই বলা হচ্ছে। এখানে বায়ার এবং সেলারের দুইজনেরই অ্যাড্রেস থাকবে উইথ বিন নাম্বার। প্রোডাক্টের ডেসক্রিপশন থাকবে, কতগুলো ইউনিট দেওয়া হচ্ছে, যদি কোনো ডিসকাউন্ট থেকে থাকে সেটার ডিটেলস থাকবে, কত অ্যামাউন্টের ভ্যাট ছিল সেটা ডিটেলস থাকবে, পেমেন্ট ডিউ ডেটের কোনো ইনফরমেশন যদি থেকে থাকে, মোড অফ পেমেন্ট, এগুলো পার্শিয়াল ইনফরমেশন বা সাপ্লিমেন্টারি ইনফরমেশন হিসেবে থাকতে পারে। আমরা আরো কিছু একটা কনফিউজিং জিনিস আছে যেটা নিয়ে আমরা সবসময় কনফিউজ করি, সেটা হচ্ছে ক্রেডিট নোট আর ডেবিট নোট। হু ক্রিয়েটস দ্য ক্রেডিট নোট অ্যান্ড হু ক্রিয়েটস দ্য ডেবিট নোট, দ্যাট ইজ অলওয়েজ কনফিউজিং ম্যাটার। আপনারা একটু চিন্তা করে আবার একটু ব্যাকে যাই, যে একটা যখন পুরো সেলস এক্সিকিউশন হচ্ছে, হু ইজ অ্যাকচুয়ালি প্রিপেয়ারিং দ্য সেলস অ্যান্ড হু ফার্স্টলি রিকগনাইজ in his account and who's later? ডেফিনেটলি সেলার যখন সেলস করে দিচ্ছে, সেলস ইনভয়েস জেনারেট করার সাথে সাথে কিন্তু তার অ্যাকাউন্টে একটা এন্ট্রি হচ্ছে। তো ওনার অ্যাকাউন্টে কি এন্ট্রি হচ্ছে, ওর যদি আমি ধরে নিচ্ছি এটা বাকিতে সেল, তাহলে ওনার অ্যাকাউন্টে একটা এন্ট্রি হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর হচ্ছে সেলস ক্রেডিট। বায়ার যখন ইনভয়েসটাকে অ্যাগ্রি করে নিচ্ছে পুরোপুরি, তখন সে কিন্তু একটা এন্ট্রি দিচ্ছে কি, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট। অবশ্যই এটা আপনারা খুব ক্লিয়ারলি বুঝছেন। এখন ডেবিট নোট ক্রেডিট নোট কখন প্রয়োজন হয়? যখন কোনো পণ্য ফেরত দেয়া হয়, অথবা কাস্টমারকে যদি ওভারচার্জ করা হয়, তখন এই ডেবিট নোট বা ক্রেডিট নোটের প্রয়োজন হয়। and who is the customer? Definitely the purchaser. পারচেজারই হচ্ছে কাস্টমার। তাহলে পণ্য ফেরত দিবে কে? পারচেজারই। কে ওভারচার্জ হয়েছে? পারচেজারই। সেলার তো অলরেডি তার এতে লিখে দিয়েছে, সেলারের ক্ষেত্রে কাস্টমার হচ্ছে পারচেজারই।
তাহলে আপনি কথার কথা একটি 1000 টাকার ট্রানজেকশন হয়েছে, তাহলে এখানে সেলারের অ্যাকাউন্টে একটা রিসিভেবল আছে আর পারচেজারের অ্যাকাউন্টে একটা পেয়েবল আছে। কত টাকার? 1000 টাকার। এখন কথার কথা ধরেন 100 টাকার পণ্য ফেরত দিবেন, আর হয়তো 100 টাকা এমন যে পণ্যগুলো পাঠিয়েছেন সেটা 100 টাকা ওভারচার্জ হয়েছে, তাহলে আপনার অ্যাকাউন্টে, সেলারের অ্যাকাউন্টে 100 টাকা বেশি দেখানো হচ্ছে, পারচেজার তার অ্যাকাউন্টে অ্যাকাউন্টস পেয়েবলে 100 টাকা বেশি দেখানো হচ্ছে। এখন কথা হচ্ছে, আপনি পণ্য ফেরত পাঠালেন বা ওভারচার্জের বিষয়টা জানালেন, সেলার অ্যাগ্রি না করা পর্যন্ত আপনি কি আপনার পেয়েবলকে কমাতে পারেন? ডেফিনেটলি নট। সেই কারণে এই এই পুরো যে সিনারিওর কথা বলা হয়, সিনারিওটা হু উইল ইনিশিয়েট? ডেফিনেটলি দ্য পারচেজার। তাহলে উনি সেলারকে একটা নোট পাঠাবেন, সেই নোটটাকে ডেবিট নোট বলা হয় এই সেন্সে। উনি বলছেন ওনাকে উনি ডেবিট করতে চান। কেন? অ্যাকাউন্টস পেয়েবল কি হয়? অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হয়। তাহলে আপনি যদি অ্যাকাউন্টস পেয়েবলকে কমাতে যান তাহলে কি করতে হবে? ডেবিট করতে হবে। এই জন্য ওটাকে বলা হয় ডেবিট নোট। অর্থাৎ পারচেজার একটা নোটস সেন্ড করবে সেলারকে যে আমি তোমাকে ডেবিট করতে চাই সো অ্যান্ড সো কারণ, এই যে ওদের রিটার্ন গুডস করেছি অথবা ওভারচার্জ করে ফেলেছো। দেন সেলারকে এটা অ্যাগ্রি করতে হবে। অ্যাগ্রি করে উনি যে নোটটা পাঠাবেন এটাকে ক্রেডিট নোট বলা হয়। কেন ক্রেডিট নোট বলা হয়? কারণ উনি ওনার কাস্টমারকে কিন্তু ডেবিট করে রেখেছেন রিসিভেবল দিয়ে। তাহলে এটাকে যদি এখন কমাতে হয় তাহলে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। সো দ্যাটস ওয়াই ইটস কল্ড ক্রেডিট নোট। তাহলে কে পাঠায় অলওয়েজ ক্রেডিট নোট? সেলার পাঠায়, অ্যাগ্রিং দ্য ডেবিট নোট। এখন কোশ্চেন হচ্ছে এই দুইটার ভিতরে কোনটা সোর্স ডকুমেন্ট আপনার ট্রানজেকশন করার জন্য? আপনি ডেবিট নোট পাঠিয়ে কি আপনার অ্যাকাউন্টস পেয়েবলকেও কমিয়ে দেবেন? ডেফিনেটলি নট। সেলারকে অ্যাগ্রি করতে হবে, কারণ আপনি কোনো জিনিসকে রিফান্ড চাচ্ছেন, আপনি বলছেন যে ওভার চাই, যেটা যদি সেলার অ্যাগ্রি না করে বা আপনারই যদি কোনো মিসকনসেপশন থাকে তাহলে আপনি আগে অ্যাকাউন্টিং যদি করে ফেলেন, দ্যাট উইল বি এ রং ট্রিটমেন্ট। দ্যাটস ওয়াই আপনি ডেবিট নোট পাঠাচ্ছেন, সেলার এটাকে অ্যাগ্রি করে যখন ওই নোটটা আপনাকে আবার তার অ্যাগ্রিমেন্টটা অ্যাগ্রি নোটটা জেনারেট করে আপনাকে পাঠাবে, সেটাকে ক্রেডিট নোট বলে। ওই ক্রেডিট নোটটাই হবে আপনার জন্য বোথ পার্টির জন্য, অর্থাৎ সেলারের জন্য এবং বায়ারের জন্য, বোথ পার্টির জন্য তার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের সোর্স ডকুমেন্ট। আমরা অনেক সময় এটাকে ভুল করি যে ক্রেডিট নোটকে কেন সোর্স ডকুমেন্ট বলা হয়। আই হোপ সো এই ডিসকাশনের ভিত্তিতে আপনারা কিছুটা হলে ক্লিয়ার হতে পেরেছেন যে কেন ক্রেডিট নোটকে সোর্স ডকুমেন্ট বলা হয়। একইভাবে আমরা যদি একটু ব্যাকে যাই, এখানে কোন কোন জিনিসকে আমরা সোর্স ডকুমেন্ট বলতে পারি সেটার একটা টেস্ট আমরা একটু করে দেখি। সেলস ইনভয়েস, ইজ ইট এ সোর্স ডকুমেন্ট? আপনি আপনার ট্রানজেকশনকে এন্ট্রি দেন কোনটার বেসিসে? ডেফিনেটলি দি ইনভয়েসের বেসিসে। যিনি সেলার উনি সেলস ইনভয়েস জেনারেট করার পরে রিসিভেবল ক্রিয়েট করেন, যিনি পারচেজার উনি সেলস ইনভয়েসটা পাওয়ার পরে পেয়েবল ক্রিয়েট করেন। তাহলে এটা আপনার অ্যাকাউন্টিং এর জন্য ডেফিনেটলি একটা সোর্স ডকুমেন্ট। গুডস রিসিভ নোট, ইজ ইট এ সোর্স ডকুমেন্ট? গুডস রিসিভ নোট কোনটা? যেটা হচ্ছে আপনাকে প্রোডাক্ট পাঠানোর পরে আপনি প্রোডাক্টে জাস্ট অ্যাগ্রি করতেছেন, আপনি কিন্তু এখনো পর্যন্ত ইনভয়েসের সাথে ওটাকে ট্যালি করেননি, আপনি শুধু দেখছেন ফিজিক্যালি কোন গুডস গুলো পেয়েছেন। সো গুডস রিসিভ নোট in a sense is not a source document for accounting transaction, but it's document টু ভ্যালিডেট দ্যাট আপনি প্রোডাক্টগুলোকে বুঝে পেয়েছেন কিনা। যদি গুডস রিসিভ নোট না হয়, ডেলিভারি নোটিস ইজ সামথিং বেরিলি আপনি কোন কোন প্রোডাক্টগুলো ডেলিভারি করছেন সেটা। সো এখানে কিন্তু অন্য কোনো ইনফরমেশন থাকতেও পারে, নাও থাকতে পারে, শুধু প্রোডাক্টের ডেসক্রিপশন থাকতে পারে। সো সেটা আপনার অ্যাকাউন্টিং এর জন্য সোর্স ডকুমেন্ট হয় না। ডেবিট নোট ডেফিনেটলি নট, আমরা আগের ডিসকাশন থেকে বুঝেছি। কিন্তু ক্রেডিট নোট ডেফিনেটলি আপনার জন্য একটা সোর্স ডকুমেন্ট। বুকস অফ অরিজিনাল এন্ট্রি, অর্থাৎ একটা ট্রানজেকশন হওয়ার পরে অ্যাকাউন্টিং এর কোন বইয়ে, অনেকগুলো বইয়ে লিপিবদ্ধ করা হয়, মোট 6টি অরিজিনাল এন্ট্রির বই আছে। সেই হিসাবে একটি ট্রানজেকশন হওয়ার পরে এই 6টি বইয়ের কোথাও না কোথাও রেকর্ড হয়। সো বুকস অফ অরিজিনাল এন্ট্রিকে অনেকে বুকস অফ প্রাইম এন্ট্রি বলে, অনেকে বুকস অফ এন্ট্রি বলে থাকে। সো যেটাই হোক না কেন, যে নামেই ডাকা হোক না কেন, মোট বই হচ্ছে 6টা। তার ভিতরে প্রথমটা হচ্ছে পারচেজ ডে বুক। এখানে সকল প্রকার ক্রেডিট পারচেজ এবং পারচেজ রিটার্ন লিপিবদ্ধ করা হয়।
2 নম্বর হচ্ছে সেলস ডে বুক, এখানে সকল প্রকার ক্রেডিট সেলস এবং সেলস রিটার্ন লিপিবদ্ধ করা হয়। ক্যাশ বুক হচ্ছে যত প্রকারের ক্যাশ ট্রানজেকশন আছে সবকিছু এক্সেপ্ট ছোটখাটো ক্যাশ যেটা পেটি ক্যাশের মাধ্যমে করা হয় সেটা বাদে, অর্থাৎ ছোটখাটো প্রয়োজনের জন্য যে ক্যাশটা পেটি ক্যাশ থেকে খরচ করা যায় সেটা বাদে যত প্রকার ক্যাশ ট্রানজেকশন আছে, অর্থাৎ ক্যাশ সেলস হলে ক্যাশ পারচেজ হলেও সেটা কিন্তু ক্যাশ বুকে যাবে, পারচেজ ডে বুকে যাবে না। অর্থাৎ পারচেজ ডে সেলস ডে বুকে কিন্তু অনলি ক্রেডিট ট্রানজেকশন অর্থাৎ বাকিতে বিক্রয়। পেরোল হচ্ছে সকল প্রকার স্যালারি রিলেটেড ইনফরমেশন, স্যালারি এন্ড ওয়েজেস। এখন বাকি যা ট্রানজেকশন যেটা এখানে কোথাও লেখা যাচ্ছে না সেটা কোথায় যাবে, সেটা যাবে জার্নালে। সো আমরা যদি আরেকটু আরেকবার রিভিশন দিই, বুকস অফ অরিজিনাল এন্ট্রি হচ্ছে মোট 6টা, কোনো ট্রানজেকশন হলে কোনো না কোনো বই এখানে লিপিবদ্ধ হবে। সো পারচেজ ডে বুক যেখানে সকল প্রকার বাকিতে অর্থাৎ ক্রেডিটে পারচেজ এবং পারচেজ রিটার্ন লিপিবদ্ধ হবে। সেলস ডে বুকে সকল প্রকার ক্রেডিট সেলস এবং সেলস রিটার্ন। ক্যাশ বুকে হচ্ছে পেটি ক্যাশ বাদে যত প্রকার ক্যাশ ট্রানজেকশন আছে সবই ক্যাশ বুকে যাবে। পেটি ক্যাশ হচ্ছে ছোটখাটো ক্যাশ ট্রানজেকশন যেটা বিজনেসের ছোটখাটো প্রয়োজন মেটানোর জন্য অ্যালাউবল আছে পেটি ক্যাশ থেকে ট্রানজেকশন করা, সেটাকে পেটি ক্যাশ বুকে যাবে। আর পেরোল হচ্ছে সকল প্রকার ওয়েজেস এবং স্যালারি। আর এই 5টি বইয়ের যে কোথাও যে ট্রানজেকশনটাকে লিপিবদ্ধ করা যাচ্ছে না সেটা যাবে জার্নালে। আরেকবার বলে নেওয়া উচিত, এই ক্যাশ বুকটা কিন্তু হচ্ছে এটা মানে সে ডিরেক্ট হার্ড ক্যাশ ট্রানজেকশন না, দিস ইজ রেপ্লিকেট অফ ব্যাংক, অর্থাৎ ব্যাংকে আপনি যে ট্রানজেকশন গুলো করছেন ওই ট্রানজেকশন গুলোর রেপ্লিকেট হচ্ছে ক্যাশ। সাধারণত বিজনেসের কনসেপ্ট অনুযায়ী পেটি ক্যাশ ছাড়া হার্ড ক্যাশ ট্রানজেকশন কিন্তু বিজনেসে হয় না, বাকি যে ট্রানজেকশন সব ব্যাংকের মাধ্যমে হবে এবং সেটাকেই বিজনেসের বুকে ক্যাশ বই নামে, ক্যাশ অ্যাকাউন্ট নামে লেখা হয় বা ক্যাশ বুক নামে লেখা হয়। থ্যাংক ইউ, আজকে এ পর্যন্তই। আই হোপ সো এটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। হোপ টু সি ইউ ইন নেক্সট সেশন। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।